আমি রিসেন্টলি একটা রিসার্চ পেপার পড়ছিলাম আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের। আর তাতে একটা তথ্য দেখে আমি একটু চমকেই গেলাম। সেই রিসার্চের মতে 50% বাবা মা চিন্তা করে যে তাদের বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছে না। কিন্তু সত্যটা আসলে কি, বেশিরভাগ বাচ্চাই তাদের যতটা প্রয়োজন ততটুকু কিন্তু ঠিকই তারা খেয়ে নিচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা আসলে যে সমস্যাটা নিয়ে এত বেশি চিন্তিত সেটা আসলে হয়তো কোনো সমস্যাই না। তো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারটাকে প্রপারলি ব্রেকডাউন করব এবং আপনাদের সাথে শেয়ার করব টোটাল 8টি এভিডেন্স বেসড কারণ, যে কারণগুলোর জন্য বাচ্চা খেতে না চাইতে পারে এবং প্রত্যেকটা কারণের জন্য আপনি এক্স্যাক্টলি কি কি করতে পারেন। তো চলুন শুরু করি। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. সবার আগে আমাদের একটা মেন্টাল মডেল সেট করা দরকার। বাচ্চাদের ঠামি বা পেট আসলে আমাদের মুষ্টির থেকে সামান্য কিছু বড়। সো এটা একবার ভিজুয়ালাইজ করুন, আমাদের হাতের মুঠো কতটাই আর বড়। সো এইটুকু জায়গায় আমরা কতটুকু খাবারই বা আটাতে পারবো। সো আমাদের এক্সপেকটেশনটা কিন্তু শুরু থেকেই ভুল। আর এখানে ফ্যাসিনেটিং যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে ইউকের NHS এবং আমেরিকার একাডেমি অফ পেডিয়াট্রিক্স দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হেলথ সিস্টেম, কিন্তু দুটোই বলছে সেম কথা। আর কথাটা কি, বাচ্চার খেতে না চাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রোগ নয়, এটা কিন্তু একটা ডেভেলপমেন্টাল ফেজ। এই ব্যাপারগুলো বোঝার পর আশা করি খাবার নিয়ে যুদ্ধ অনেকটাই কমে যাবে। সো চলুন দেখে নেই কোন 8টা কারণে বাচ্চা না খেতে চাইতে পারে। প্রথম কারণটা হচ্ছে গ্রোথ রেট। জন্মের পর থেকে বাচ্চার 12 মাস বয়স পর্যন্ত বাচ্চার কিন্তু ওজন 3 গুণ পরিমাণ বেড়ে যায়। 3 গুণ, অবিশ্বাস্য তাই না? কিন্তু এই 1 বছরের পর থেকে কিন্তু গ্রোথ রেটটা আস্তে আস্তে কমতে থাকে। বাচ্চারা গ্রো করা অনেক বেশি স্লো করে দেয়। সো শরীরেরও কম এনার্জি লাগছে, এজন্য ওদের অ্যাপেটাইটটাও আস্তে আস্তে কমে যায়। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের সাজেশন হচ্ছে বাচ্চার বয়সের প্রতি বছরের জন্য প্রতিটি খাবার মাত্র 1 টেবিল চামচ করে। মানে 2 বছর বয়সে বাচ্চাকে ভাত দেওয়া যাবে মাত্র 2 টেবিল চামচ, সবজি 2 চামচ। অল্প অল্প করে শুরু করবো আমরা, পরে যদি বাচ্চার চাহিদা দেখেন তাহলে আরো বেশি বাড়াতে পারবো। এরপরের যে কারণটা যার কারণে বাচ্চা খেতে চায় না সেটা হচ্ছে স্বাধীনতার আকাঙ্ক্ষা। 1 থেকে 3 বছর বয়সের বাচ্চারা কিন্তু নিজেদের ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে প্রকাশ করতে শুরু করে। আর খাবার টেবিল হলো এমন একটি জায়গা যেখানে না বলাটা তুলনামূলকভাবে সহজ, এবং সে এই না বলেই তার নিজের এক্সিস্টেন্সটা প্রমাণ করতে চায়। সে কিন্তু আপনার বিরুদ্ধে যাচ্ছে না, সে জাস্ট প্রমাণ করতে চাচ্ছে যে আমিও একটা ডিফারেন্ট পার্সন, আমারও একটা মতামত আছে। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চয়েস দিতে পারি, কিন্তু সেই চয়েসটাও কন্ট্রোলড চয়েস। যেমন আমরা বাচ্চাকে বলতে পারি, এখন এই নাস্তায় তুমি ডিম খেতে চাও নাকি টক দই খেতে চাও, দুটোই কিন্তু আপনার চয়েস, দুটোই ভালো খাবার। বাচ্চা যেটাই খেয়ে নেবে সেটাই কিন্তু বাচ্চার জন্য ভালো। কিন্তু এই ক্ষেত্রে বাচ্চা যেটা মনে করছে ও নিজেই ডিসাইড করছে যে আমি কি খাবো। এই ছোট্ট শিফটটা কিন্তু রেজিস্ট্যান্স অনেকটাই কমিয়ে দিতে পারে বাচ্চাদের মধ্যে। দেন 3 নাম্বার যে কারণটা হতে পারে বাচ্চার না খেতে চাওয়ার, সেটা হচ্ছে অনেক সময় বাচ্চাদের দাঁত ওঠে অথবা বাচ্চা অসুস্থ থাকে। যখন বাচ্চাদের দাঁত ওঠে তখন কিন্তু মাড়িতে অনেক ব্যথা থাকে, সো ওদের খাবারটা চিবানো অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। সো ওরা তখন আসলে খেতে চায় না। অথবা বাচ্চা যখন সর্দি জ্বর হয়, বাচ্চার কেন আসলে বড়দের ক্ষেত্রেও যখন আমাদের সর্দি জ্বর থাকে তখন কিন্তু আমরা সেরকম কোনো টেস্ট পাই না খাবারে, আর তখন খেতেও ইচ্ছে করে না। সো সেম সিচুয়েশন বাচ্চার জন্য, ওরা যখন অসুস্থ থাকে তখনও কিন্তু ওদের অ্যাপেটাইটটা কমে যায়, ওদের তখন খাওয়ার ইচ্ছাটা অনেকটাই কমে যায়। সো দাঁত ওঠার সময় বাচ্চা যদি ঠান্ডার প্রবলেম না থাকে, ওকে আমরা ঠান্ডা দই বা ঠান্ডার কোনো কিছু ফলের পিউরি দিতে পারি, যেটার কারণে ও দাঁতের মাড়িতে আরাম বোধ করবে। অথবা অসুস্থ থাকলে আমরা খাবার নিয়ে খুব বেশি জোর করবো না, ও যেটা মোটামুটি খেতে পারছে আমরা সেটাই খাওয়াবো। বাকি বাড়তি খাবার নিয়ে জোরাজুরি না করাই ভালো এই সময়টার জন্য। আমরা বেশি করে ফ্লুইড দেওয়ার চেষ্টা করব বাচ্চা অসুস্থ থাকলে। দেন সুস্থ হলে ওর অ্যাপিটাইট কিন্তু আবার আগের মতো ফেরত আসবে। দেন 4 নাম্বার যে কারণ বাচ্চার খেতে না চাওয়ার সেটা হচ্ছে ফুড নেওফোবিয়া। জার্নাল অফ নিউট্রিশনের রিসার্চে বলেছে যে 18 মাস থেকে 3 বছর মধ্যে 75% বাচ্চা নতুন খাবার দেখলে রিফিউজ করে। আর এই ব্যাপারটার সায়েন্টিফিক নাম হচ্ছে ফুড নেওফোবিয়া।
আর এই ব্যাপারটার ইন্টারেস্টিং পার্ট হলো এটা আসলে একটা ইভলিউশনারি সার্ভাইভাল মেকানিজম। আগেকার যুগে, আদিম যুগে অজানা অপরিচিত খাবার না খেলে কিন্তু তারা বিষক্রিয়া থেকে রক্ষা পেত বা বেঁচে যেত। সো বাচ্চার ব্রেইনও আসলে এখনো সেম প্রোগ্রামিং চালাচ্ছে, যেটা তার কাছে নতুন সে সেটা হয়তো প্রথম দিকে রিজেক্ট করতে চাচ্ছে। ইউকে এর NHS এর একটা সুন্দর 4 স্টেপ ফ্রেমওয়ার্ক আছে এবং রিসার্চ বলছে একটা খাবার একটা বাচ্চা 10 থেকে 15 বার অবধি অফার করার পরেও রিজেক্ট করার পরে আস্তে আস্তে বাচ্চা একসেপ্ট করা শুরু করে। সো এই 4 স্টেপ ফ্রেমওয়ার্কের প্রথম ধাপ হলো শুধু দেখা। নতুন যে কোনো খাবার শুরুতেই আগে বাচ্চাকে খেতে জোর না করে শুধু আমরা টেবিলে রাখবো, ওকে অফার করারও দরকার নেই, ওকে খেতে বলারও দরকার নেই, জাস্ট টেবিলে রাখবো, ওরা চোখ দিয়ে দেখবে। দেন সেকেন্ড যে ধাপ সেটা হচ্ছে ছুঁয়ে দেখা। বাচ্চার সামনে যখন খাবারটা দিবেন তখন যদি বাচ্চা ধরতে চায় অবশ্যই তাকে ধরতে দিবেন, ওকে নিজের হাতে খাইয়ে দিবেন না, ওকে ধরতে দিবেন, ওকে ছুঁয়ে দেখতে দিবেন এর টেক্সচারটা কি, এটা কিরকম লাগে ধরতে, মেখে দেখতে দিন, ওকে স্ম্যাশ করতে দিন। মেসি হলেও তারপরেও কিন্তু খাবারটা জানার জন্য এই স্টেপটারও দরকার আছে। দেন থার্ড নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে একটু শুঁকে দেখা বা একটু ঠোঁটে বা জিহ্বায় লাগিয়ে দেখা। সো আপনি জোর করবেন না, জাস্ট বলতে পারেন যে একটু জিহ্বায় লাগিয়ে দেখতে পারো যে এটা টেস্টটা কেমন। দেন 4 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে চেবানোর স্বাধীনতা দেয়া। বাচ্চাকে বলুন যে এক বাইট নাও, যদি তোমার ভালো না লাগে ফেলে দাও। বাচ্চার খাবারের পাশে একটা বাটি রাখুন যেন ওদের ভালো না লাগলে ওরা এটা ফেলে দিতে পারে। এই ফ্রেমওয়ার্কটা কাজ করে কারণ এটা বাচ্চার নার্ভাস সিস্টেমকে রেসপেক্ট করে। জোর করলে কিন্তু অপোজিট হয়, জোর করলে কিন্তু ওরা আর খাবারটা ছুঁয়েও দেখতে চায় না, খাবারটা মুখে নেওয়া তো দূরের কথা। আরেকটা যে কারণ, 5 নাম্বার যে কারণ সেটা হচ্ছে মাইলস্টোনের সময়টা। একটা বাচ্চা যখন নতুন হাঁটতে শিখছে অথবা নতুন হাঁপুড় দিতে শিখছে তখন কিন্তু ওর পুরোপুরি ফোকাস বা এনার্জিটা ওই নতুন মাইলস্টোনের দিকেই বেশিরভাগ ডাইভার্ট করে। সো তখন হয়তো ওদের খাবার নিয়ে আর নাড়াচাড়া করতে, খেলতে, খেতে অত বেশি ভালো লাগে না। সো তখন হয়তো ওরা ওই নতুন মাইলস্টোনটার দিকেই খুব বেশি ফোকাস করে। সো এক্ষেত্রে খাবারের ইন্টারেস্ট অনেকটা কমে যায়, কিন্তু এটা আসলে কোনো সাইন অফ প্রবলেম না, এটা আসলে একটা সাইন অফ প্রোগ্রেস। সো এখান থেকে আমরা যেটা করতে পারি যে মাইলস্টোন যখন ওরা অ্যাচিভ করতে থাকে এক একটা, তখন খাবার যদি খেতে না চায় খুব বেশি জোরাজুরি করব না। আবার যখন মাইলস্টোনটা ওদের কাছে ইজি হয়ে যাবে, রেগুলার হয়ে যাবে, তখন আবার ওরা খাবারের দিকেও ফোকাস করবে। সো ওদের যতটা লাগে ওরা কিন্তু আসলে খেয়েই নেয়। আমার আপনার মন না ভরলেও ওদের কিন্তু পেট যতটা ভরার ওরা ঠিকই ভরে নেয়। দেন আরেকটা যে কারণ আমরা প্রায়ই করি সেটা হচ্ছে বাচ্চাদেরকে জোর করে খাওয়াই অথবা কোনো একটা রিওয়ার্ড দেওয়ার ট্রাই করি। পেন স্টেট ইউনিভার্সিটির রিসার্চে এটাকে ক্লিয়ারলি প্রুভ করেছে, জোর করে কোনো কিছু খাওয়ালে বাচ্চার ব্রেইন এই খাবারটাকে থ্রেট হিসেবে কোড করে নেয়। মানে ক্ষুধা আস্তে আস্তে কমতে থাকে, রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এর ইকুয়ালি হার্মফুল ভার্সন হচ্ছে রিওয়ার্ড বেসড ফিডিং। যেমন অনেক সময় আমরা বলি যে সবজিটা শেষ করো তাহলে আমি তোমাকে চকলেট দেব। এই কথাটা শুনতে কিন্তু অনেক ক্লেভার মনে হয় নিজেকে, কিন্তু আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার ব্রেইন এটাকে এভাবে প্রসেস করে যে তাহলে সবজি মানে পানিশমেন্ট এবং চকলেট মানে রিওয়ার্ড। সো এখন সে হয়তো চকলেটের লোভে সবজি খেয়ে নিল, কিন্তু ভবিষ্যতে সবজিটা সে কিন্তু আরো বেশি অ্যাভয়েড করবে যেহেতু সে এটাকে অলরেডি পানিশমেন্ট হিসেবে তার মাথায় গেঁথে নিচ্ছে। এখানে এলিন স্যাটারের ডিভিশন অফ রেসপন্সিবিলিটির ফ্রেমওয়ার্কটা জেনুইনলি গেম চেঞ্জিং হিসেবে কাজ করে। ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার আমার কাজ 3টা। সেটা হচ্ছে আমরা কি খাবার দিব, কখন খাবার দিব এবং কোথায় বসে বাচ্চা খাবে। এবং বাচ্চা এটা ডিসাইড করবে যে বাচ্চা খাবে কিনা এবং বাচ্চা কতটুকু খাবে। এই বাউন্ডারি যদি একবার আমরা সেট করে নিতে পারি আমাদের মাথায়, তাহলে কিন্তু খাবার নিয়ে যুদ্ধটা 80% কমে যাবে। এরপরে নাম্বার 7 যে কারণটা বাচ্চা খেতে চায় না সেটা হচ্ছে সিস্টেমের প্রবলেম বা ভুল রুটিন। হয়তো আপনার বাচ্চা একদিন দুপুরে খেলো না, সো আপনি মনে করলেন যে বাচ্চা ক্ষুধা থেকে যাবে, সো একটুখানি বিস্কিট দেই, একটুখানি জুস দেই, বা বিকালে মনে করলেন যে একটুখানি নাস্তা দেই, কিছু একটা তো খাক। এভাবে খেতে খেতে দেখা গেল ডিনারের সময় এসে কিন্তু বাচ্চা আবারও খেলো না, কারণ তার টামি অলরেডি ফুল হয়ে গেছে এসব আজে বাজে স্ন্যাক্স খেয়ে।
সো এএপি বা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের রিকমেন্ডেশন একদম ক্লিয়ার। ওরা বলছে দিনে 3 বার আমরা মূল খাবার দিতে পারি এবং 2 বার নির্দিষ্ট সময় আমরা হালকা নাস্তা দিতে পারি বাচ্চাদের। মাঝে জুস বা উল্টাপাল্টা চানাচুর, চিপস এগুলা একেবারেই বন্ধ। এরকম একটা খাবারের রুটিন বা দৈনিক যে কোনো কিছুর রুটিন যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি, তখন কিন্তু বডি নিজেই সঠিক সময়ে কিছুটা হলেও হাংরি হয়ে যায়। দেন লাস্ট যে কারণটা বাচ্চা খেতে চায় না সেটা হচ্ছে স্ক্রিন এবং টেক্সচার। স্ক্রিন সামনে দিয়ে খাওয়ালে বাচ্চা কিন্তু মাইন্ডলেসলি খেতে থাকে। বাচ্চা কিন্তু বুঝতে পারে না যে তার পেট ভরছে কিনা, অথবা সে তার টেস্টটাও বুঝতে পারছে না সে কি খাচ্ছে। সে জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে তাকে খেয়ে নিচ্ছে। রিসার্চ বলছে যে ফ্যামিলি টাইমিং, ফ্যামিলি গেট টুগেদার এক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা রাখতে পারে। বাচ্চাদেরকে সাথে নিয়ে বড়রা যদি সঠিক সময়ে নিয়মিত সেম সময়ে সেম রুটিনে খাবার খায় এবং অবশ্যই স্ক্রিন ছাড়া, তখনই কিন্তু এই হ্যাবিটগুলো বাচ্চার ইটিং প্যাটার্নটাকে সবচেয়ে বেশি ইমপ্রুভ করতে পারে। আর টেক্সচার সেন্সিটিভিটি একটা ব্যাপার আছে, যেমন অনেক বাচ্চা হয়তো অনেক মুশি খাবার খেতে চায় না, অথবা অনেক বাচ্চা হয়তো চিবিয়ে অনেক দানাদার খাবার খেতে চায় না। সো এটা সবসময় স্টাবর্ননেস হয় না, অনেক সময় দেখা যায় যে সেন্সরি প্রেফারেন্স থাকে অনেক বাচ্চার। সো আমরা চেষ্টা করব যে বাচ্চা যদি সবজি রান্না করা মুশি অবস্থায় খেতে না চায়, তাহলে ওদেরকে কাঁচা অবস্থায় দিতে পারি আমরা পিস পিস করে ক্যারট, বিনস, ফিজ, ব্রকলি এগুলা কিছুটা হাফ বয়েল করে ওদেরকে দিতে পারি। কিছুটা ক্রাঞ্চিও থাকবে, কিছুটা সফটও থাকবে। অথবা যাদের ক্রাঞ্চি খেতে অপছন্দ তাদেরকে হালকা সিদ্ধ করে দিতে পারি, যেন ওদের ক্রাঞ্চি ভাবটাই খুব বেশি প্রবলেম না হয়। তবে চেষ্টা করব বাচ্চাদের অবশ্যই চিবিয়ে খাওয়ানোর অভ্যাসটা ছোটবেলা থেকেই গড়ে তোলার। সো এই তো 8টার কারণে দেখা যায় যে বাচ্চা বেশিরভাগ সময় খেতে চায় না, কিন্তু কখন আমাদের আসলে চিন্তা করার উচিত এবং কখন আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, চলুন আমরা সেই ব্যাপারটা জানি। কিছু কিছু সাইন যদি আমরা দেখতে পাই বাচ্চাদের মধ্যে, তাহলে অবশ্যই আমরা পেডিয়াট্রিক্সের কাছে যাব। যেমন বাচ্চার ওজন কমে যাচ্ছে দিনে দিনে, দেন নির্দিষ্ট কোনো টেক্সচারের খাবার দিলে ও সবসময়ই বমি করে দিচ্ছে, দেন কোনো ধরনের ফুড গ্রুপ মাসের পর মাস অ্যাভয়েড করে যাচ্ছে, এবং বাচ্চা যদি খায় সবসময় হয়তো ওদের গলায় আটকে যাচ্ছে। এইসব ক্ষেত্রে আমাদের কনসার্ন হওয়া উচিত এবং একজন ভালো পেডিয়াট্রিক্সের সাথে আমাদের আলাপ করা উচিত যে বাচ্চার কোনো ইন্টারনাল প্রবলেম আছে কিনা। সো এসব যদি কোনো প্রবলেম না থাকে আর বাচ্চা যদি কম খেতে থাকে, তাহলে আসলে চিন্তা করার তেমন কিছুই নেই। শুরুতে যেটা বলেছে, বাচ্চাটা আমি খুবই ছোট এবং আমার আপনার খাওয়া দেখে হয়তো মনে হচ্ছে যে বাচ্চা আরো খাওয়া উচিত, কিন্তু আসলে ওদের যতটুকু লাগে ওরা অবশ্যই খেয়ে নেয়। বাচ্চা যদি চটপটা থাকে, বাচ্চা যদি অনেক অ্যাক্টিভ থাকে, বাচ্চার সব ধরনের কাজকর্ম যদি সঠিক থাকে, তাহলে আসলে খাবার নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। জাস্ট চেষ্টা করবেন যতটা সম্ভব পুষ্টিসম্পন্ন খাবার দিতে। আমি চেষ্টা করি আমার আজানকে নিয়মিত বাদাম, ঘি, ডিম, শাকসবজি, মাছ মাংস এই ধরনের খাবারগুলো দিতে। কার্বস ওরা আসলে যে কোনো খাবার থেকেই পেয়ে যায়, ভাত খেলে কার্বস, রুটি খেলে কার্বস, সো ওইটা নিয়ে অত বেশি আমি চিন্তা করি না। বাকি গুড ফ্যাট নিয়ে চিন্তা করি, ওমেগা 3 নিয়ে চিন্তা করি, ভিটামিন ডি চেষ্টা করি যতটা সম্ভব রোদে লাগানোর, দেন শাকসবজির যে ভিটামিনস, মিনারেলস, দেন ডিম, মাছ মাংসের প্রোটিন, দেন ইয়োগার্ট, এটা আমি খাওয়ানোর চেষ্টা করি। সো যতটুকুই খায় অল্প পরিমাণে হোক, খাবারটা যেন পুষ্টিকর হয় সেটা আমরা খেয়াল করব, তাহলেই কিন্তু বাচ্চার স্বাস্থ্য নিয়ে আমাদের এত বেশি কমপ্লেন থাকবে না আর আশা করি। সো খাবারটাকে আমরা একটা আনন্দের জায়গা তৈরি করব, ওদের পছন্দ অনুযায়ী খাবার দেওয়ার চেষ্টা করব এবং আমাদের পছন্দ যেন সেই খাবারের মধ্যে থাকে, পুষ্টিকর খাবার থাকে, সেটা অবশ্যই আমরা খেয়াল করার চেষ্টা করব। কোনো ধরনের চিপস, চানাচুর, বিস্কিট, জুস বাইরের এ ধরনের খাবার থেকে একেবারেই বাচ্চাকে বিরত রাখার চেষ্টা করব। কোল্ড ড্রিঙ্কসও আছে এর মধ্যে। সো এইগুলোর অভ্যাস যদি না হয় আর বাচ্চা যদি বাসার খাবার খায়, তাহলে যতটাই খায় বাচ্চার কিন্তু পুষ্টি আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যাওয়ার কথা। সো ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক দিবেন, নতুন বাবা মার সাথে শেয়ার করবেন, সবার উপকারে আসবে আশা করি। সো একদম নবজাতক বাচ্চার ওজন বাড়ানো নিয়ে যদি আপনি কনসার্ন হন, তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। কি কি করলে নবজাতক বাচ্চার ওজন আস্তে আস্তে বাড়বে তা সম্পর্কে ডিটেলস বলেছি, আশা করি কাজে লাগবে। সো দেখা হচ্ছে এই ভিডিওতে। আল্লাহ হাফেজ।